আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। অধ্যায়ের নাম হচ্ছে জৈব রসায়ন। অধ্যায়টা নিয়ে অনেকে অনেক ভীতি কাজ করে, তো আশা করি আমরা যেভাবে পড়বো তারপরে কোনো ভীতি থাকবে না। তো আমরা কিভাবে চিন্তা করব, এটা আসলে একটা অধ্যায় বলতে কি এখানে অনেকগুলো টপিক একসাথে আছে, তো এই কারণে একটু বেশি বড় হয়ে যায়। আমরা যদি হচ্ছে টপিক ওয়াইজ আলাদা আলাদাভাবে চিন্তা করি তাহলে হচ্ছে অধ্যায়টা এত জটিল কিছু না। তো হ্যাঁ, আর এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে একটু আমাদের জন্য না বুঝে মনে রাখতে একটু কষ্ট হয়ে যায়। তো আমরা যদি একটু বুঝে মনে রাখার চেষ্টা করি এবং একটু হচ্ছে গুছিয়ে মনে রাখার চেষ্টা করি তাহলে হচ্ছে আমাদের পড়াটা খুব সহজ হয়ে যাবে। তো আমরা চলো শুরু করি জৈব রসায়ন। জৈব রসায়ন বলতে আমরা কি বুঝি, তো এই জন্য আমাদের হচ্ছে একদম গদ বাঁধা কিছু কথাবার্তায় শুরু করব, সেখান থেকে আমরা আস্তে আস্তে সামনে অগ্রসর হব। জৈব রসায়ন খেয়াল করি, জৈব রসায়ন বলতে আমরা নর্মালি আমাদের মাথায় আসলে কি ধারণাটা কাজ করে। জৈব রসায়ন বলতে আমরা আসলে কি বুঝি? জৈব রসায়ন বাচ্চাকাল থেকে আমরা পড়ে আসি যে হাইড্রোকার্বন ও এদের জাতককে জৈব যৌগ বলে। জৈব যৌগ কি? হাইড্রোকার্বন ও এদের জাতক। আচ্ছা, তো এখন হাইড্রোকার্বন ও এদের জাতক এই কথাটা যখন আমি লিখলাম, এখানে দুইটা ওয়ার্ড আমাদের বুঝতে হবে। তা কি হাইড্রোকার্বন জিনিসটা কি আমাদের এখানে বুঝতে হবে, যেটা তা হচ্ছে যে এই হাইড্রোকার্বন যে ভাইয়া লিখলো, এই হাইড্রোকার্বন বলতে ভাইয়া কি বোঝাচ্ছে এবং এই জাতক বলতে হচ্ছে ভাইয়া কি বোঝাচ্ছে। চলো আমরা এখন খেয়াল করি এদের কোনটা দ্বারা কি বোঝায়। তো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন নিয়ে আসলে এত বলার কিছু নেই, এটা সহজ কথা যে কার্বন ও হাইড্রোজেন সম্বলিত যৌগ। হাইড্রোকার্বন কি জিনিস? কার্বন ও হাইড্রোজেন সম্বলিত যৌগ। আচ্ছা, তাহলে জাতক কি? জাতক নিয়ে একটু কথাবার্তা বলতে হবে, চলো আমরা খেয়াল করি জাতক কি, এটা নিয়ে একটু কথা বলি। জাতক কিছুই না, খালি মনে রাখবে এটা যে জাতক হচ্ছে উৎপন্ন ও ধর্মে মিল সম্পন্ন। জাতককে আমরা কি বলতেছি? উৎপন্ন ও ধর্মে মিল সম্পন্ন। আচ্ছা, যদি তাই বলে থাকি, এটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা একটু সহজ হবে। ধরে নেই আমাদের খুব কমন যদি কোনো একটা জৈব যৌগ আমরা নিয়ে নিই, তাকে আমরা বলি হচ্ছে কি মিথেন। এই মিথেন যে জৈব যৌগ এটা আসলে আমরা জানি, ঠিক আছে। এখন এইটা যে জৈব যৌগ, এইটার ভিত্তিতে আমরা হচ্ছে একটু দেখি বিক্রিয়াগুলো কীরকম করে। একটু সহজভাবে চিন্তা করো, আমরা এর দহন বিক্রিয়াটা যদি একটু খেয়াল করি, তার সাথে যদি আমরা হচ্ছে অক্সিজেনের দহন যোগ করি, তাহলে আমরা অক্সিজেন যোগ করা বিক্রিয়া মানে এটা হচ্ছে দহন বিক্রিয়া। যখন যোগ করি আমরা এখান থেকে আসলে কী পাই? আমরা জানি এটা এটা একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে আমরা ধরে নিই যে কোনো হাইড্রোকার্বন আমরা হচ্ছে যেভাবে লিখতে পারি, ধরে নিলাম, আমি লিখে নিলাম CXHY, যে কোনো একটা হাইড্রোকার্বন যাই হোক। তো হাইড্রোকার্বনের দহন করলে আসলে কি হয়? আমরা জানি এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আসে প্লাস পানি আসে। আচ্ছা, তো যদি তাই হয়ে থাকে, এখন আমরা এই কার্বন ডাইঅক্সাইড নিয়ে একটু কথা বলবো। আমরা কাকে নিয়ে একটু কথা বলবো? আমরা কথা বলবো হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে। আচ্ছা ভাই, এই কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে আমরা কি বলবো? যে সে হচ্ছে এই মিথেন থেকে যে আসছে, সে কি জাতক কিনা। চলো আমরা দেখি সে জাতক কি না। তো এখানে আমাদের দুইটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে সে উৎপন্ন কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সে ধর্মে মিল সম্পন্ন কিনা। তো চলো আমরা খেয়াল করি এই দুইটার ভিতরে। দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইড যেটার কথা আমরা বলতেছি, এই যে কার্বন ডাইঅক্সাইডের কথা আমরা বলতেছি, তো এই কার্বন ডাইঅক্সাইড এটা আসলে কোথা থেকে আসছে? এই মিথেন থেকে আসছে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড আমরা বলতে পারি যে মিথেন থেকে উৎপন্ন। এটাতে আমাদের আসলে কোনো সমস্যা নেই যে কার্বন ডাইঅক্সাইড মিথেন থেকে উৎপন্ন। ওকে, কিন্তু ধর্মে কি মিল সম্পন্ন? না, কার্বন ডাইঅক্সাইডের সাথে মিথেনের ধর্মে কোনো মিল পাওয়া যায় না। আচ্ছা ভাইয়া, উৎপন্ন কিনা এটা তো আমরা বিক্রিয়া থেকে বুঝতে পারতেছি, কিন্তু ধর্মে মিল আছে কিনা এটা আসলে আমরা কোথা থেকে বুঝবো? ভাই এটা বোঝার মূল উপায় হচ্ছে ল্যাবরেটরিতে কাজ করা। তো এখন তো আমরা ল্যাবরেটরিতে যাইতে পারবো না, তো আমরা কী করতে পারি? আমরা যেটা করতে পারি, আমাদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কযুক্ত কয়েকটা হচ্ছে যৌগের নাম আমরা মনে রাখবো, যেগুলো হচ্ছে কি না, তারা হচ্ছে কার্বন থাকা সত্ত্বেও তারা জৈব যৌগ না। তো এরকম আমি কয়েকটা যৌগ যদি একটু লিখে ফেলি, যেমন যদি হচ্ছে গিয়ে জৈব যৌগ নয়, কার্বন সম্বলিত, বাট জৈব যৌগ নেই। তো এরকম কিছু এক্সাম্পল যদি আমরা নিয়ে ফেলি তাহলে আমাদের জন্য একটু বুঝতে সহজ হয়ে যাবে। এখানে আমরা নিতে পারি হচ্ছে কার্বন মনোক্সাইডের কথা, আমরা বলতে পারি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কথা, আমরা বলতে পারি হচ্ছে এখানে ক্যালসিয়াম কার্বাইডের কথা। আমরা এখানে আরও কিছু এক্সাম্পল নিতে পারি, যেমন আমরা এখানে বলতে পারি পটাশিয়াম সায়ানাইডের কথা,
আমরা এখানে বলতে পারি হচ্ছে আর কার কথা বলা যায়, আমরা এখানে বলতে পারি H2CO3 কথা। তো আমরা এখানে বলতে পারি হচ্ছে কার্বন ডাইসালফাইডের কথা। আমরা বলতে পারি আর কার কথা বলা যায়, এখানে আমরা বলতে পারি হচ্ছে বাইকার্বনেট আয়নের কথা, বা এখানে এই মোটামুটি কয়েকটা যদি আমরা নাম মনে রাখি তাহলে আমার জন্য বুঝতে সহজ হবে যে এরা কি কার্বন সম্বলিত, কিন্তু এরা জৈব যৌগ নয়, কারণ তাদের ধর্মে মিল পাওয়া যায় না। তো এখন এই যে কার্বন ডাইঅক্সাইড, তাকে আমরা দেখতেছি এর ভিতরে অন্তর্ভুক্ত। এই কার্বন ডাইঅক্সাইডটা কি? এই কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, এই কার্বন ডাইঅক্সাইডটা তো হচ্ছে কি এই যে কার্বন সম্বলিত বাট জৈব যৌগ নয়। তো এখান থেকে আমরা বলতেই পারি যে সে কি জাতক নয়। তাহলে এটা কি? সে একটা কার্বন সম্বলিত যৌগ, কিন্তু কি নয় সে? আমরা বলতেছিলাম যে এই জৈব যৌগ কাকে বলতেছিলাম আমরা? হাইড্রোকার্বন ও এদের জাতক। হাইড্রোকার্বন তো সহজেই কার্বন ও হাইড্রোজেন সম্বলিত যৌগ এবং এদের জাতক। তো এই যে মিথেন, মিথেন কি একটা হাইড্রোকার্বন এবং জৈব যৌগ। তো এইখান থেকে কার্বন ডাইঅক্সাইড কি মিথেনের জাতক? না, আমরা দেখলাম যে কার্বন ডাইঅক্সাইড মিথেনের জাতক নয়। তো কার্বন ডাইঅক্সাইডকে আমরা জৈব যৌগ বলতে পারবো? না, বলতে পারবো না। তো এটা হচ্ছে সহজ কথাবার্তা, এখানে আর বলার কিছু নাই। আমরা পরবর্তী টপিকে অগ্রসর হই। তো আমরা যদি এখন জৈব যৌগ নিয়ে পড়তে চাই, আমাদের জৈব যৌগের ইতিহাস নিয়ে একটু কথা বলতে হবে। খুব বেশি কথা আমরা আসলে বলবো না এখানে, আমরা একটু কথা যদি হচ্ছে গিয়ে আমরা জানার চেষ্টা করি জিনিসটা কীরকম। দেখো, ইতিহাস ইতিহাস হচ্ছে 1807 সালে একজন বিজ্ঞানী, নাম হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। বিজ্ঞানী বার্জেলিয়াস 1807 সালে একটা মতবাদ দেন। 1807 সালে উনি যে মতবাদ দেন, এই মতবাদের নাম হচ্ছে প্রাণশক্তি মতবাদ। কি মতবাদ ভাইয়া? প্রাণশক্তি মতবাদ। এই প্রাণশক্তি মতবাদটা আসলে কি? এই প্রাণশক্তি মতবাদটা হচ্ছে এই যে, ভাইয়া যদি একটু এখানে একটু মার্ক করে দিই যে মতবাদটার নাম কি। মতবাদটার নাম হচ্ছে প্রাণশক্তি মতবাদ। তো এখন খেয়াল করি আমরা এই প্রাণশক্তি মতবাদটা আসলে কি। এই প্রাণশক্তি মতবাদ হচ্ছে এই যে, ওনার ধারণা ছিল যে জৈব যৌগসমূহ এক বিশেষ রহস্যময় শক্তির প্রভাবে কেবলমাত্র জীবদেহে তৈরি হয়। আচ্ছা, তো যেহেতু জীবদেহে তৈরি হয় এই কারণে এই যৌগগুলোকে আমরা বলতেছি জৈব যৌগ। এটা ছিল ওনার ধারণা, কিন্তু আসলে কি কেবলমাত্র এটা জীবদেহে তৈরি হয়? চলো আমরা একটু দেখি পরবর্তীতে কি ঘটে। পরবর্তীতে যেটা হয় তা হলো যে ওনারই এক ছাত্র, ওনার ছাত্রের নাম ছিলেন হচ্ছে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার। বানানটা হচ্ছে এরকম, হ্যাঁ ভাইয়া ডব্লিউতে বানান, কিন্তু নামের উচ্চারণটা হচ্ছে ভোলার। কি নাম? ভোলার। তো যাই হোক, উনি কি করতেছিলেন? উনি ল্যাবরেটরিতে কাজ করতেছিলেন। তো উনি কি কাজ করতেছিলেন? উনি ল্যাবরেটরিতে হচ্ছে লেড সায়ানাইটের সাথে উনি অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দিচ্ছিলেন। কি করতেছিলেন? লেড সায়ানাইটের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করতেছিলেন। করার পরে কি তৈরি হয় এখান থেকে? সহজ কথা, জাস্ট খালি এর যোজনী ওর সাথে মিলিয়ে দাও। অ্যামোনিয়ামের সাথে এই সায়ানাইড চলে গেল, তাহলে কি আসলো? অ্যামোনিয়াম সায়ানাইড প্লাস লেডের সাথে ক্লোরাইড গেল, তো লেড ক্লোরাইড তৈরি হলো। ভালো কথা। তো এখানে কোনো সমস্যা নাই। সমস্যাটা কখন হইলো? উনি হচ্ছে এই বিক্রিয়াটাতে একটু বেশি তাপ দিয়ে দিয়েছিলেন। কি করেছিলেন? তাপ দিয়ে বেশি দিয়ে ফেলছিলেন। যখন তাপটা বেশি দিলেন তখন কি হলো? যখন বেশি তাপ দেওয়া হলো তখন এই অ্যামোনিয়াম সায়ানাইড নিজেদের ভিতরে পুনর্বিন্যাস করে ফেললো। কি করলো? পুনর্বিন্যাস। তো পুনর্বিন্যাস করলে কি হবে? পুনর্বিন্যাস করলে উনি দেখতে পারলেন যে এই একটা যৌগ তৈরি হলো NH2CO NH2। আমি একটু স্ট্রাকচার আকারে দেখাচ্ছি কারণ দুইটা আসলে পরস্পর সমান তো। তো এই যে এই যৌগটার নাম তোমরা কম বেশি সবাই জানো, এটার নাম হচ্ছে ইউরিয়া। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইউরিয়া। তো এখন ইউরিয়া কিন্তু ভাই একটা কি জৈব যৌগ। তো খেয়াল করো, এটা লেড সায়ানাইডও কি ছিল? একটা লেড সায়ানাইড ছিল হচ্ছে একটা অজৈব যৌগ।
তো অ্যামোনিয়াম ক্লোরাইড একটা অজৈব যৌগ। তো এই দুইটা থেকে আমরা কি পাচ্ছি? আমরা দুইটা থেকে হচ্ছে ইউরিয়া পাচ্ছি। ইউরিয়া কি জিনিস? ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ। যদি তাই হয়ে থাকে, ইউরিয়া যদি একটা জৈব যৌগ হয়ে থাকে, তাহলে আমরা কি পাচ্ছি? অজৈব উৎস থেকে আমরা জৈব যৌগ পাচ্ছি। অথচ এই বিজ্ঞানী বার্জেলিয়াস কি বলছিলেন? যে কেবলমাত্র কোথায় জৈব যৌগ পাওয়া যায়? জীবদেহে পাওয়া যায়। তো কিন্তু আমরা তো এখানে দেখতেছি কি, যে জীবদেহ না হওয়া সত্ত্বেও আমরা কি পাচ্ছি? জৈব যৌগ পাচ্ছি। তো এই প্রাণশক্তির মতবাদটা কি হয়ে গেল? এই বিজ্ঞানী বার্জেলিয়াসের স্টুডেন্ট ফ্রেডরিক ভোলার উনি ভুল প্রমাণ করে দিলেন। তো সেখান থেকে কি হচ্ছে? এই কারণে হচ্ছে ফ্রেডরিক ভোলারকে জৈব যৌগের জনক বলা হয়। কি বলা হয়? জৈব যৌগের জনক বলা হয়। তো যাই হোক, এখান থেকে আসলে আর বেশি কিছু বলার নাই, আমরা পরবর্তী টপিকে চলে যেতে পারি। তো খেয়াল করি পরবর্তীতে কি ছিল। এখন হচ্ছে জৈব যৌগ আমরা কেন পড়ব? জৈব যৌগ পড়ব কারণ হচ্ছে জৈব যৌগের অনেক আধিক্য বিদ্যমান। কি বিদ্যমান? আধিক্য বিদ্যমান, মানে জৈব যৌগ অনেক থাকে আসলে। এখন জৈব যৌগ কেন অনেক পাওয়া যায় এটা নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে একটু সমস্যা করতেছে, অসুবিধা নেই, চলো খেয়াল করি। জৈব যৌগের আধিক্য। পৃথিবীতে কত যৌগ আছে তার আসলে সংখ্যা স্টিল নাও বলা যায় না। তবে মোটামুটি যদি ধারণা করা হয় যে পৃথিবীতে যদি 82 লক্ষ যৌগ থাকে, তার ভিতরে হচ্ছে 81 লক্ষই জৈব যৌগ, বাকি 1 লক্ষ অজৈব যৌগ। তার মানে প্রচুর সংখ্যাটা। তো এই সংখ্যাটা কেন এত বেশি? জৈব যৌগের আধিক্য কেন দেখা যায়? এটা নিয়ে বিভিন্ন মতবাদ আছে, তবে মোটামুটি কিছু কারণ যেগুলো পাওয়া গেছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। চলো দেখি এই কারণগুলো কী কী। প্রথম যে কারণ তা হচ্ছে কার্বনের যৌজনী 4। হ্যাঁ ভাইয়া, এটাই কারণ। একটু খেয়াল করো যে কার্বন যেটা আছে, তো এই কার্বনের তো হাত 4টা, কারণ হাত যদি 4টা থাকে সে বেশি পরিমাণ যৌগকে কী করতে পারবে? বেশি পরিমাণ পরমাণুকে চারপাশ থেকে ধরতে পারবে। যেহেতু কার্বনের যৌজনী 4, এই কারণে কি হয়? বেশি পরিমাণ হচ্ছে কি করতে পারে? বিন্যাস সমাবেশ করতে পারে। তার মানে বেশি পরিমাণে যৌগ ক্রিয়েট হতে পারে। এটা একটা রিজন। এখানে আরও রিজন কি পাওয়া যায়? আরেকটা কারণ এই পাওয়া গেছে, যে তা হচ্ছে যে কার্বনের কেটিনেশন ক্ষমতা। কি ক্ষমতা? কেটিনেশন ক্ষমতা। এইখানে তো ভাই তাহলে একটা কথা আসলো যে কেটিনেশন কি? কেটিনেশন কি এটা আমি বিশ্লেষণ করতেছি, ওয়েট। আচ্ছা, তারপরে আরও কি পাওয়া যায়? আরও পাওয়া যায় হচ্ছে কি পলিমারকরণ। তারপর এখানে পাওয়া যায় হচ্ছে সমানুকরণ। আরও কিছু যদি তুমি বলতে চাও, তুমি বলতে পারো হচ্ছে কি কার্বনের সংকরায়নের ভিন্নতা, কিংবা কার্বন বন্ধন দৈর্ঘ্য, এগুলো বিভিন্ন বিষয় থাকতে পারে। তো যাই হোক, এখান থেকে আমরা একটু বলি যে হচ্ছে এই তিনটা নিয়ে যদি আপাতত একটু কথা বলি। তো যদি আমরা কেটিনেশন নিয়ে একটু বলতে চাই, কেটিনেশন নিয়ে বলি। তো কেটিনেশন কি? কেটিনেশন নিয়ে আমরা খুব সহজ ভাষায় এটা বলবো, কেটিনেশন হচ্ছে লম্বা চেইন তৈরির সামর্থ্য। কেটিনেশন কি? লম্বা চেইন তৈরির সামর্থ্য। তো কার্বন কার্বন কি হতে পারে? লম্বা চেইন ক্রিয়েট করতে পারে। ধরে নিলাম এটা একটা কার্বন, তার সাথে আরেকটা কার্বন, তার সাথে আরেকটা কার্বন, তার সাথে আরেকটা কার্বন। এভাবে সে কী করতে পারে? অনেক লম্বা চেইন ক্রিয়েট করতে পারে। এই ক্ষমতাটাকে আমরা কি বলি? কেটিনেশন ক্ষমতা। কার্বনের এই ক্ষমতাটা বিদ্যমান। আচ্ছা, কার্বন তো গ্রুপ 14তে। এই তাহলে এই গ্রুপ 14 কেটিনেশন ক্ষমতা কার কেমন, এটা নিয়ে যদি আমরা একটু জেনেই ফেলতে চাই, চলো আমরা চাইলে জানতে পারি। দেখি কীরকম। গ্রুপ 14, গ্রুপ 14তে কার্বনের কেটিনেশন ক্ষমতা সবচেয়ে বেশি, গ্রেটার দেন হচ্ছে কার্বনের পরবর্তীতে থাকে সিলিকন, তার থেকে সিলিকনের বেশি হচ্ছে জার্মেনিয়ামের থেকে। এই জার্মেনিয়াম এবং তার পরবর্তী স্টেনাম, এই দুইজনের কেটিনেশন ক্ষমতা অলমোস্ট সমান। আর এরপরে থাকে লেড। তো লেডের আসলে কোনো কেটিনেশন ক্ষমতা নেই। লেড হ্যাজ নো কেটিনেশন ক্যাপাবিলিটি। কেটিনেশন ক্যাপাবিলিটি। আচ্ছা, তো এইটা হচ্ছে বিষয়। তো কার্বনে আমরা জাস্ট এটা দেখতে পারলাম যে ভালো কেটিনেশন ক্ষমতা বিদ্যমান। তো লম্বা চেইন তৈরি করতে পারলে কি বিভিন্ন ধরনের লম্বা যৌগ তৈরি করতে পারবে। তো এই কারণে সে কী করতে পারে? অনেক যৌগ তৈরি করতে পারে।
তারপর যদি আমরা পলিমারকরণের কথা বলি, কার্বন একইভাবে হচ্ছে কি করতে পারে, সে পলিমার গঠন করতে পারে। তো যেহেতু হচ্ছে কার্বন কি করতে পারে, কার্বন যেহেতু হচ্ছে পলিমার করতে পারে, তো এই কারণে হচ্ছে অনেক ধরনের যৌগ সে তৈরি করতে পারে। যদি কোনো একটা যৌগ, মানে এক্সাম্পল দাও, যদি আমরা এভাবে দিতে চাই, ধরে না হচ্ছে কি এখানে হচ্ছে কোনো একটা কার্বন, কার্বন হচ্ছে ধরে নিই নর্মালি হচ্ছে ডাবল বন্ড যদি থাকে, ডাবল বন্ড, এই পাশে আমরা ধরে নিলাম হচ্ছে এইচ, এই পাশে ধরে নিলাম হচ্ছে কি এইচ, আর একটা হাতে ধরে নিলাম আমরা এক্স আছে, আর এখানে ধরলাম টু আছে। তো এরকম যদি কোনো একটা হচ্ছে কি জৈব যৌগ হয়, তো আমরা এটা হচ্ছে কি অ্যালকেন পড়ার সময় দেখবো। তো সে যখন পলিমারাইজেশন করে, যখন সে হচ্ছে পলিমারীকরণ করা হয়, বিভিন্ন প্রভাবক ইউজ করা হয় পলিমারাইজেশন। তো পলিমারাইজেশন করলে এখান থেকে দেখা যায় হচ্ছে সে কী করতে পারে, সে পলিমার ক্রিয়েট করতে পারে। এই আর কি। তো এইভাবে সে কী করতে পারে, পলিমার ক্রিয়েট করতে পারে। এটাকে আমি লিখে দিই হচ্ছে পলিমার করা। আর তার পরবর্তীতে আমরা কিসের কথা বলতে পারি, আচ্ছা এখানে একটা বিষয় লিখলাম ভাই হচ্ছে সমানুকরণ। সমানতা নিয়ে আমরা হচ্ছে পড়বো, দীর্ঘ আলোচনা আছে আমাদের সমানতা নিয়ে, তবু যদি একটু অল্প কথায় বলতে পারি এরকম। তা হচ্ছে এই যে ধরে নাও এটা একটা যৌগ, তো এটা যদি একটা যৌগ হয়, এই যৌগটার নাম কি, এটার নাম হচ্ছে বিউটেন। এটার নাম কি, বিউটেন। আচ্ছা ভাইয়া এটা কি পড়াচ্ছেন, এটা দেখে তো একটু জটিল লাগতেছে। আচ্ছা এখানে জাস্ট খালি এইটুকু ভাইয়া বলে দিই, যে এখানে তুমি যতগুলো বিন্দু দেখতেছো, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এরকম বিন্দু যেগুলো আমরা চিন্তা করতেছি, প্রতিটি বিন্দু কার্বন নির্দেশ করে। আমি এটাকে স্কেলিটাল ফর্মুলা লিখতেছি ভাইয়া, একটু ছোট্ট করে স্কেলিটাল ফর্মুলা নিয়ে বলে ফেলি। স্কেলিটাল ফর্মুলা, স্কেলিটাল ফর্মুলাতে কি থাকে, স্কেলিটাল ফর্মুলাতে আমরা দুইটা বিষয় মনে রাখবো। প্রথম যেটা, তা হচ্ছে প্রতিটি বিন্দু কার্বন নির্দেশ করে। আর বাকি হাত, ফাঁকা হাত, বাকি যে বা ফাঁকা যে হাতগুলো থাকে, ফাঁকা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ। তো এই তো, যদি তাই হয়ে থাকে, এখানে খেয়াল করো, এটা কি, এটা একটা বিউটান। কারণ কি, এখানে হচ্ছে এই যে দেখবা তুমি চারটা হচ্ছে গিয়ে বিন্দু আছে, তার মানে হচ্ছে এখানে চারটা কার্বন আছে, এবং এখানে সব সিঙ্গেল বন্ড, অন্য কোনো স্পেশাল কার্যকরী মূলকও নেই। ভাই কার্যকরী মূলক কি সামনে দেখতেছি। তো এইটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলি একটা অ্যালকেন বিউটেন। তো এর সমানও কি হতে পারে, এর সমানও হতে পারে হচ্ছে এই যৌগটা, এটা একটা যৌগ। তো এটার নাম কি, এটার নাম হচ্ছে টুমিথাইল প্রোপেন। যাই হোক, তো দেখো এই দুইটা ভিন্ন যৌগ, কিন্তু তুমি যদি তাদের স্ট্রাকচার দেখো, স্ট্রাকচারটা ভিন্ন হওয়ার সত্ত্বেও তাদের আণবিক সংকেত দেখবে দুইটাই সেম, C4H10। এর জন্য তুমি পাবা হচ্ছে C4H10। তো তাহলে সমানুকরণ এটাও একটা রিজন, যার মাধ্যমে কী হতে পারে, কার্বনে আমরা দেখতে পাই যে জৈব যৌগের আধিক্য দেখা যায়। তার পরবর্তীতে আমরা কী টপিক নিয়ে বলতে পারি, এরপর আমরা বলতে পারি যে জৈব যৌগের হচ্ছে বৈশিষ্ট্য কি। আমরা দেখলাম যে শুরুতে কি জৈব যৌগ কি সে আলোচনা পেলাম, জৈব যৌগের ইতিহাস নিয়ে কথা বললাম, জৈব যৌগের আধিক্য কেন হয় সেটা বললাম। এখন আমরা জৈব যৌগের যে আলোচনা করব, সেটা বৈশিষ্ট্যগুলো কী কী হয়, এগুলো নিয়ে একটু কথা বলে ফেলি টুকটাক। জৈব যৌগের বৈশিষ্ট্য কী হতে পারে, কমন বৈশিষ্ট্য এটা কী হতে পারে, কার্বন ও হাইড্রোজেন সমৃদ্ধ যৌগ। এছাড়া যৌগের ভিতরে কার্বন থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, হ্যালোজেন থাকতে পারে, তো ইত্যাদি দ্বারা গঠিত, কোনো সমস্যা নেই। এখানে আর কি হতে পারে, এখানে আমরা বলতে পারি হচ্ছে তারা নর্মালি কি থাকে, তারা নর্মালি হচ্ছে সমযোজী যৌগ হয়ে থাকে। কেমন যৌগ, সমযোজী যৌগ সাধারণত। অর্থাৎ যৌগের ভিতরে যে অণুগুলো আছে তার বন্ধনগুলো কেমন বন্ধন, সমযোজী বন্ধন।
তা তুমি দেখবা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি আমরা বলি যে মেল্টিং টেম্পারেচার অ্যান্ড বয়লিং টেম্পারেচার সাধারণত কী হয়, সাধারণত নিম্ন হয়। কারণ আমরা কী জানি সমযোজী যৌগসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কী হয়, নিম্ন হয়ে থাকে। আচ্ছা, এর বাইরে আমরা কি বলতে পারি, এদেরকে বলতে পারি হচ্ছে এরা সাধারণত হচ্ছে গিয়ে কমপ্লেক্স স্ট্রাকচার থাকে, কমপ্লেক্স স্ট্রাকচার মানে স্ট্রাকচারগুলো খুবই জটিল আকৃতির হয়। এখানে আমি জটিল যৌগ বলতেছি না, বলতে স্ট্রাকচারটা কী হয়, কমপ্লেক্স স্ট্রাকচার হয়ে থাকে। অনেক বড় বড় যেগুলো যৌগ আছে তাদের স্ট্রাকচার কিন্তু বেশ কমপ্লেক্স হয়। তার পরবর্তীতে যদি আমরা বলতে পারি হচ্ছে যে তাদের আর কি বলা যেতে পারে, তারা হচ্ছে ফিউয়েল হিসেবে ইউজ হয়। তুমি দেখবা যে নর্মালি যেগুলো আমরা জ্বালানি ইউজ করি কী বলা যেতে পারে, কেরোসিন, পেট্রোল বা ডিজেল বলো, সবই কিন্তু কি, সবই হচ্ছে জৈব যৌগ। তো এই জন্য আমরা বলতে পারি যে ফিউয়েল হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এদের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আচ্ছা জ্বালানির কথা যেহেতু হলো, আমরা এখানে আরও বলতে পারি যে এরা আসলে নর্মালি তাদের দাব্যতা কেমন হয়, সাধারণত অপোলার হয়ে থাকে। সাধারণত কেমন হয়, অপোলার। এটা আসলে না বোঝার কিছু নেই, তুমি নর্মালি চিন্তা করো। আমরা কি জানতাম যে যেগুলো হচ্ছে আয়নিক যৌগ তারা হয় পোলার সাধারণত, আর যেগুলো সমযোজী যৌগ তারা হয় অপোলার। তো এরা যেহেতু সমযোজী যৌগ তাহলে তারা কী হবে, অপোলার হবে। এবং তার মানে কি, তারা অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। এটা হচ্ছে সহজ বিষয়। তো এখানে আর কিছু বলার নেই, আমরা পরবর্তীতে যদি এখন বলতে পারি যে তাহলে আমরা এখান থেকে জানলাম কি যে জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো নর্মালি কীরকম হয়ে থাকে। তো এরপরে যদি আমরা একটু করতে চাই যে আমরা কি বলতে পারি যে হচ্ছে জৈব যৌগের পড়ার জন্য আমাদের দু একটা টার্ম একটু দেখতে হবে। যেমন একটা টার্ম হচ্ছে কি, আমরা বলতে পারি সমগোত্রীয় শ্রেণী। এই কথাটা আমাদের সামনে আসবে, কি আসবে, সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী বলতে আসলে আমরা কি বুঝি, তুমি নর্মালি চিন্তা করো যে হচ্ছে আমরা যদি এভাবে বলি যে জৈব যৌগ তো অনেকগুলো, তো এতগুলো জৈব যৌগ তুমি তো হচ্ছে গিয়ে যখন তো তোমাকে কোনো একটা স্পেসিফিক জৈব যৌগ নিয়ে কথা বলতে বলবে, একটা স্পেসিফিক জৈব যৌগ নিয়ে, তো তখন তো তুমি বলতে পারবে না যে সে হচ্ছে কীরকম যৌগ। তো তুমি যদি একটা কাজ করো যে সকল জৈব যৌগকে তুমি একটু সাজিয়ে ফেলো, সাজিয়ে ফেলে তুমি বিভিন্ন দলে তাদেরকে বিন্যস্ত করলে। এখন এই দলে বিন্যস্ত করলে প্রত্যেকটা দলকে বা প্রত্যেকটা শ্রেণীকে আমরা কি বলতে পারি, সমগোত্রীয় শ্রেণী। তো এই সমগোত্রীয় শ্রেণী কাদের বলা হয়, যাদের কিছু বিষয়ে মিল থাকে, যেমন যাদের ধর্মে মিল থাকে এবং তাদের হচ্ছে একটা বিশেষ পরিচয় থাকতে পারে। ঠিক আছে, আমরা নর্মালি সাধারণত যারা কোনো একটা দল করে তাদের হচ্ছে একটা ইউনিক সাইন থাকে। তো একইভাবে তাদের একটা বিশেষ পরিচয় থাকবে, এটাকে আমরা বলি হচ্ছে কার্যকরীমূলক। তো হচ্ছে একই কার্যকরীমূলক বিদ্যমান সাধারণত ধর্মে মিল, একই কার্যকরীমূলক। দেন আমরা বলতে পারি হচ্ছে, ভাই কার্যকরীমূলক কি সেটা নিয়ে আমি বলবো পরে, দাঁড়াও দেখি আগে। সমগোত্রীয় শ্রেণী কি, মানে যে শ্রেণী একটা তুমি দল আলাদা করলা, তো এই দলগুলো কি, তাদের ধর্মের ভিতরে আমরা কি পাচ্ছি, তাদের ধর্মে আমরা হচ্ছে মিল পাচ্ছি, যে যে যৌগগুলো। তারপর তাদের কার্যকরীমূলকে আমরা মিল পাচ্ছি, মানে যাদের হচ্ছে কি মেইন বৈশিষ্ট্যটা একটা মিল পাচ্ছি। এবং তাদের আরেকটা বিষয় আছে, তা হচ্ছে যে ক্রমিক সদস্যে, ক্রমিক সদস্যে মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। কি বিদ্যমান, মিথিলিন মূলকের, মিথিলিন মূলক কি, CH2 বন্ড, মানে একটা CH2 আর দুই পাশে দুইটা হাত খালি, এই মূলকটাকে বলা হয় মিথিলিন মূলক। তো ক্রমিক সদস্যে মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান, এটা বলতে আসলে ভাইয়া কি বোঝাচ্ছে, চলো খেয়াল করি। ধরে নাও আমরা কিছু হচ্ছে সমগোত্রীয় শ্রেণী আগে দেখি। অ্যালকেনের কথা যদি আমরা বলি, তোমার নামগুলো শুনে আসছো বাচ্চাকালে, তো অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণী কি, CnH2n+2। আচ্ছা, তো এদের হচ্ছে তাদের একটা প্রতীক, আমরা এভাবে বলতে পারি অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী। অ্যালকেনের পরবর্তীতে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে অ্যালকিনের কথা। তো অ্যালকেনের জন্য হচ্ছে কি আমরা এরকম হচ্ছে সাধারণ সংকেত পাই CnH2n। যদি আমরা অ্যালকাইন বলি তাহলে আমরা পাই হচ্ছে CnH2n-2। আমি কয়েকটা সমগোত্রীয় শ্রেণী আগে লিখতেছি।
দেন অ্যালকাইনের পরে আমি যদি বলি হচ্ছে অ্যালকোহলের কথা, অ্যালকোহলের জন্য আমরা পাই হচ্ছে CN H2N প্লাস 2O। যদি আমরা হচ্ছে ইথার নেই, ইথারের জন্য সেম CN H2N প্লাস 2O। আমরা যদি হচ্ছে এরপর এলডিহাইড বা কিটোন নেই, এরাও সমগোত্রীয় শ্রেণী, এদের জন্য আমরা সংকেত পাই এরকম CN H2NO, এর জন্য CN H2NO। ভাইয়া এখানে একটা কথা তুমি বলবা যে এই যে অ্যালকোহল এবং ইথার, এদের তো হচ্ছে আমরা দেখতেছি যে দুইটা তো একই ধরনের হচ্ছে আমরা কি পাচ্ছি, যে একই ধরনের তাদের আমরা সংকেত পাচ্ছি আণবিক। তো এখন তাদের আণবিক সংকেত একই হলেও তাদের গাঠনিক সংকেত আসলে ভিন্নতা বিদ্যমান। তো যেই কারণে তারা আসলে সমান্য ক্রিয়েট করে। তো এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে আমরা যখন স্ট্রাকচার দেখবো তখন আমরা এটা বুঝতে পারবো। আপাতত জাস্ট খালি না ভাইয়া যেটুকু বোঝাচ্ছে এটুকু খেয়াল করি। তো এরকম বিভিন্ন সমগোত্রীয় শ্রেণী ভাই লিখলে আর একটা মনে করে হচ্ছে ভাই লিখে দিলে হচ্ছে অ্যাসিড, জৈব অ্যাসিড বোঝাচ্ছে কেমন হবে CnH2nO2 এরকম আর কি। যাই হোক, তো ভাই এখন একটা যেটা বলতেছিল যে সমগোত্রীয় শ্রেণী সমগোত্রীয় শ্রেণীতে আমরা হচ্ছে গিয়ে কী কী বৈশিষ্ট্য দেখতে পাই, যে ধর্মে মিল থাকবে, কার্যকরী মূলক থাকবে একই, যে তুমি একটা সমগোত্রীয় শ্রেণী নিবা দেখবা সেম কার্যকরী মূলক বিদ্যমান। আর লাস্টের কথাটা নিয়ে একটু আমরা ক্লিয়ার করি যে ক্রমিক সদস্যে মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। ধরে নিই আমরা এখান থেকে কাকে নিব, ধরে নিলাম আমরা হচ্ছে কাকে নিচ্ছি, অ্যালকোহলকে নিতেছি। কাকে নিতেছি? অ্যালকোহলকে নিতেছি। তো যদি আমরা অ্যালকোহলকে নিয়ে থাকি, তো অ্যালকোহলে আমরা ক্রমিক সদস্য বলতে কী বুঝি? ক্রমিক সংখ্যা যেমন 1 2 3 4 5, তাহলে ক্রমিক সদস্য কী হবে? যাদের কার্বন সংখ্যা 1 2 3 4 5 এমন হবে। চলো আমরা হচ্ছে এরকম লিখি, দেখি। মনে করো আমরা হচ্ছে অ্যালকোহল নিলাম, অ্যালকোহলের জন্য যদি আমরা এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল হয় তাহলে সেটার সংকেত কীরকম হবে? CH3OH। 2 কার্বন বিশিষ্ট হলে C2H5OH। 3 কার্বন বিশিষ্ট হলে C3H7OH। 4 কার্বন বিশিষ্ট হলে C4H9OH। ভাইয়া হচ্ছে কি করলো? ভাইয়া কিছু হচ্ছে ক্রমিক সমগোত্রীয় শ্রেণীর যৌগ নিল। এখন আমরা এখান থেকে খেয়াল করি যে একটা যৌগের সাথে আরেকটা যৌগের পরপর দুইটা যৌগের ভিতরে কি পার্থক্য বিদ্যমান। যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখবা হচ্ছে এইটার সাথে তুমি এটা মিলাও, বা এটার সাথে এটা মিলাও, বা এর সাথে এর মিলাও, তো এর প্রত্যেকটার ভিতরে হচ্ছে জাস্ট মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। কি মূলকের পার্থক্য বিদ্যমান? মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। তো আমরা যদি এক্সাম্পল একটু এগুলো একটু আমরা গুণে দেখাই, খেয়াল করি। এই যে এখানে CH3OH, এখানে কার্বন কয়টা? একটা। হাইড্রোজেন কয়টা? চারটা। এখানে কার্বন কয়টা? দুইটা। হাইড্রোজেন কয়টা? ছয়টা। তাহলে পার্থক্য কত হলো? কার্বন হচ্ছে একটা জায়গায় দুইটা, তার মানে একটা কার্বন বেশি, আর হাইড্রোজেন চারটা জায়গায় ছয়টা, দুইটা হাইড্রোজেন বেশি। আমরা যদি হচ্ছে এই 2 কার্বন বিশিষ্ট 3 কার্বন বিশিষ্ট ভিতরে খেয়াল করি, কার্বন সংখ্যা একটা বেশি, আর হাইড্রোজেন সংখ্যা 5 আর 1 এখানে 6, আর এখানে 7 আর 1 8, মানে দুইটা বেশি। আমরা যদি হচ্ছে একইভাবে হচ্ছে গিয়ে পরবর্তী দুইটা সদস্যের ক্ষেত্রে খেয়াল করি, সেম রকমইভাবে কার্বন 3টা থেকে একটা বাড়লো, হাইড্রোজেন 8টা থেকে 10টা, মানে দুইটা বাড়লো। তো এই কারণে আমরা বলতেছি এখানে কথাটা খেয়াল করি যে ক্রমিক সদস্যে কোনো একটা যদি সমগোত্রীয় শ্রেণী নাও, তার ক্রমিক সদস্যে মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান, এই মূলকটার পরিমাণ পার্থক্য বিদ্যমান থাকবে, একই সমগোত্রীয় শ্রেণী হওয়া লাগবে। আচ্ছা, আর ভাই এখানে আরেকটা কথা বলতেছিল, তা হচ্ছে যে কি, একই কার্যকরী মূলক, তাদের হচ্ছে একটা কার্যকরী মূলক সেম থাকবে। এখন কার্যকরী মূলক কি সেটা নিয়ে আমরা একটু অল্প কথাই বলে ফেলি। কার্যকরী মূলক নিয়ে আমরা হচ্ছে কি দুইটা কথা বৈশিষ্ট্য মনে রাখতে পারি, যে সে হচ্ছে যৌগে থাকবে, কার্যকরী মূলকটা অবশ্যই কোথায় থাকা লাগবে? ওই যৌগেই থাকা লাগবে, এবং হচ্ছে যৌগের বৈশিষ্ট্য নির্ধারণ করবে। সরি, তো আমরা বাংলা বাগধারা বা প্রবাদ পড়ে আসতাম, তো সেখানে হচ্ছে কি আমরা এরকম কিছু প্রবাদ পড়তাম না, যে পালের গোদা বা লিডার আর কি। তো একইভাবে এই কার্যকরী মূলকটা হচ্ছে কি এই যৌগের লিডার। দেখো, একটা যৌগে তো বিভিন্ন অংশ থাকতে পারে, একটা যৌগ অনেক কিছু দিয়ে তৈরি হতে পারে। ধরে নিলাম আমরা এটা একটা যৌগ, ভাই হচ্ছে এরকম একটা যৌগ লিখতেছে। তো এটা স্কেলটার ফর্মুলাটা হচ্ছে ভাইয়া তোমাদের বুঝিয়ে দিল কিছুক্ষণ আগে। তো এই যৌগের ভিতরে ধরে নিলাম হচ্ছে এখানে হচ্ছে OH আছে, এখানে ধরে নিলাম হচ্ছে CN আছে, এই পাশে COOH আছে।
তো এই যৌগে মেইন স্ট্রাকচারের পাশাপাশি আমরা হচ্ছে বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি, একটা সিএন দেখতে পাচ্ছি, একটা সিওওএইচ দেখতে পাচ্ছি, একটা ওএইচ দেখতে পাচ্ছি। বাট এই মূলকগুলোর ভিতরে একজনই লিডার হবে। লিডার কয়জন থাকে? লিডার থাকে একজন। তো কার্যকরী মূলকটা হচ্ছে কি লিডারের মতন, সে একাই থাকবে, সে অবশ্যই যৌগে থাকবে, তার মানে এই যৌগে বিদ্যমান যে কোনো একজন হবে, কিন্তু সে কী করবে? যৌগের বৈশিষ্ট্য নির্ধারণ করবে। তো এই যৌগটা যখন তুমি দেখবা, এই যৌগের বৈশিষ্ট্য আসলে কে নির্ধারণ করে? এই যৌগের বৈশিষ্ট্য নির্ধারণ করে হচ্ছে এই সিওওএইচ মূলকটা। তার মানে এই যৌগটা আসলে একটা অ্যাসিড। এবং তাহলে এখানে কার্যকরী মূলককে, কার্যকরী মূলক হচ্ছে বন্ড সিওওএইচ বা কার্বক্সিল মূলক যেটাকে আমরা বলি আর কি। তো এই তো এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক, যে যৌগে থাকবে এবং যৌগের বৈশিষ্ট্য নির্ধারণ করবে, লিডার, এবং সে একজনই হবে। ওকে, তো আমরা বিভিন্ন কার্যকরী মূলক নিয়ে হচ্ছে কথা বলতে পারি। আমরা যদি কয়েকটা কার্যকরী মূলক একটু হচ্ছে ভাই লিখে দিই, যেগুলো খুব কমন ভাই সেগুলো একটু লিখবে, সেগুলোর নাম আর হচ্ছে গঠন, গঠন একটু লিখে দিই। কার্যকরী মূলক যদি আমরা হচ্ছে এখানে কয়েকটা নিই, এখানে আমরা নিতে পারি হচ্ছে শুরুতে আমরা অ্যাসিডের কথা বলতে পারি। আচ্ছা ভাই হচ্ছে শুরুতে তো হচ্ছে একটু নাম লিখবো, শুরুতে কার্যকরী মূলক। কার্যকরী মূলক যদি বন্ড সিওওএইচ থাকে, তাহলে তখন তার নাম হয় হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, বা অ্যাসিড বলি আমরা এটাকে আর কি, অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তো এর স্ট্রাকচারটা কেমন হয়? বন্ড সি ডাবল বন্ড ও, ও এইচ, এটা হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, যদি এখানে ভাই হচ্ছে সিওও আর নেয়, তো এটার নাম হচ্ছে অ্যাস্টার, এটার নাম হচ্ছে অ্যাস্টার। তো এটার স্ট্রাকচার কেমন হয়? এই যে সি ডাবল বন্ড ও, ও লাস্টে হচ্ছে একটা আর বা অ্যালকাইল মূলক থাকবে। যদি ভাই এখানে নেয় হচ্ছে সি ও এক্স, তাহলে এটার দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অ্যাসিড হ্যালাইড। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইড, অর্থাৎ অ্যাসিডে একটা হ্যালাইড যুক্ত থাকবে। সি ডাবল বন্ড ও আর ওই ওএইচ ঋণাত্মক অংশ চলে গিয়ে সেখানে একটা হ্যালাইড যুক্ত হলো। যদি ভাই এখানে নেয় হচ্ছে সিও এনএইচ টু, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যামাইড। তো অ্যামাইডের সংকেত কী হবে? সি ডাবল বন্ড ও, পরবর্তীতে একটা হচ্ছে অ্যামিনোমূলক চলে আসবে, কার্বক্সিল এবং অ্যামিনোমূলক একসাথে কিন্তু, এটাকে আমরা বলতেছি অ্যামাইড। ভাই যদি আরও কিছু নেই, ভাই যদি হচ্ছে বন্ড সিএন নেই, তো এটার নাম কি? এটার নাম হচ্ছে সায়ানাইড। এটার নাম কি? এরকম থাকলে আমরা এটাকে বলি হচ্ছে সায়ানাইড। স্ট্রাকচার কেমন হবে? কার্বন ট্রিপল বন্ড এন, এইটাই। যদি আমরা হচ্ছে এখানে কি নিতে পারি, আমরা হচ্ছে এখানে যে এটা নেই, যদি এটাকে বন্ড সিএইচও, এটাকে আমরা বলি হচ্ছে এলডিহাইড। এটা থাকলে আমরা কি বলি? অ্যালডিহাইড। এটা স্ট্রাকচার কেমন হয়? সি ডাবল বন্ড ও, একটা এইচ। আর যদি আমরা এখানে হচ্ছে গিয়ে এরকম দিই, মানে এটাকে আমরা বলি হচ্ছে কিটোন। এরকম থাকলে আমরা কিটোন বলি। স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে আর সি ডাবল বন্ড ও আর। তো এরপরে যদি হচ্ছে ওএইচ থাকে, তখন আমরা কি বলি? ওএইচ থাকলে আমরা এটাকে বলি হচ্ছে অ্যালকোহল। স্ট্রাকচার কী হবে? ও বন্ড এইচ, এই আর কি। যদি আমরা এখানে হচ্ছে NH2 থাকে, তখন আমরা এটাকে বলি হচ্ছে অ্যামিন। সংকেত কেমন হবে? একটা এন, এই দুইটা, দুইখানে দুইটা এইচ। আচ্ছা ভাই, এটা আসলে এভাবে লিখলো কেন? এটা ভাই একটা সিরিয়াল ফলো করে লিখেছে। তো ভাইয়া যে সিরিয়াল ফলো করে লিখেছে, তো এইখানে ওই যে দেখো, এই যে এখানে এই যৌগটার ভিতরে, এখানে তো হচ্ছে কে কে ছিল? এখানে হচ্ছে সিওওএইচও ছিল, সিএনও ছিল, ওএইচও ছিল, কিন্তু আমরা কাকে লিডার বলতেছিলাম? সিওওএইচকে। কেন? এই যে ভাইয়া হচ্ছে একটা ক্রম ফলো করে লিখেছে। তো এই ক্রম অনুসারে হচ্ছে আমরা কি বলবো? লিডার বলবো। যত উপরের দিকে যাব আমরা, তত হচ্ছে কি হবে? উপরের দিকে গেলে আমরা এখানে বলতে পারবো হচ্ছে তার সক্রিয়তা বা প্রাধান্য বেশি। উপরের দিকে কি বেশি? সক্রিয়তা বা প্রাধান্য বেশি। এই তো। তো এইখানে ভাইয়া একটা বিষয় খেয়াল করিয়ে দিতে চাই তোমাদের, তা হচ্ছে এই যে দেখো ভাইয়া কিন্তু সি ডাবল বন্ড ও যে মূলকটা করেছে, লিখেছে, তার দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক দিয়ে চিহ্নিত করে দিয়েছে। না হলে বিষয়টা কেমন দাঁড়ায়? দেখো ভাইয়া যদি একটু ভাবে দেখিয়ে দিই, আর সি ডাবল বন্ড ও, আর এখানে একটা খালি ঘর দিলাম। কেন? কারণ নর্মালি কি হয়, তোমরা হচ্ছে সি ডাবল বন্ড ও, এই মূলকটাকে তোমরা কি বলে থাকো? এই মূলকটাকে তোমরা কিটন মূলক বলে থাকো। বাট এটা কিন্তু কিটন মূলক না। এটা মূলকটার নাম কি? এই মূলকটার নাম হচ্ছে কার্বনিল মূলক। এই মূলকটার নাম কি? কার্বনিল মূলক। আচ্ছা, কিটোন কখন হবে? চলো আমরা খেয়াল করি। আমরা এখানে মনে করি এক পাশে হচ্ছে আমরা কি নিলাম? এক পাশে একটা অ্যালকাইল মূলক নিলাম, আর আরেক পাশে হচ্ছে আমরা কি নিতেছি? একটা ফাঁকা ঘর নিতেছি। এই ঘরে যে কেউ বসতে পারে। তো এখন দেখি এখানে কে কে বসতে পারে।
যদি আমরা হচ্ছে এখানে একটা 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 দাগ দিয়ে দিই, তো ধরে নিলাম আমরা হচ্ছে সিওর পরে এখানে একটা ওএইচ বসলো, তখন জিনিসটা কী দাঁড়াচ্ছে, তখন জিনিসটা কিন্তু হয়ে যাচ্ছে আর সিওওএইচ, তখন এখানে এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিড। ওকে, যদি হচ্ছে এই ফাঁকা স্থানে হচ্ছে একটা হ্যালাইড চলে আসে, তখন আমরা এটাকে কী বলি, এটাকে আমরা বলি কিন্তু অ্যাসিড হ্যালাইড। এই যে দেখো আর সিওএক্স, তখন আমরা এটাকে কী বলি, অ্যাসিড হ্যালাইড বলি আমরা। যদি এখানে হচ্ছে চলে আসে হচ্ছে একটা এমিনো মূলক, তখন আমরা এটাকে কী বলি, তখন আমরা বলি হচ্ছে এটাকে অ্যামাইড। খেয়াল করো, শুধু NH2 থাকলে এটাকে আমরা বলি হচ্ছে এমিন, আর যখন CONH2 থাকে তখন আমরা তাকে বলি অ্যামাইড। যদি এখানে হচ্ছে একটা H চলে আসে, তখন তাকে আমরা বলি হচ্ছে এলডিহাইড, তখন আমরা তাকে এলডিহাইড বলি। যদি এখানে হচ্ছে একটা OR চলে আসে, তখন আমরা এটাকে কী বলি, তখন আমরা এটাকে বলি হচ্ছে এস্টার। এই যে RCOR, RCOOR, তো ভাই যেটাকে বলতেছে COR, এটাকে কি আমরা কী বলতেছিলাম, এস্টার বলতেছিলাম, ঠিক না? তো একইভাবে যদি আমরা হচ্ছে এইখানে, তাহলে এখন আমরা কাকে বসাতে পারি, যদি হচ্ছে আমরা এখানে হচ্ছে আরেকটা আর বা অ্যালকাইল মূলককে বসিয়ে দিই, তখন আমরা এটাকে বলি হচ্ছে এটা একটা কিটোন। ঠিক আছে, তাহলে শুধুমাত্র যদি C ডবল বন্ড O দেখি, তখনই আমরা এটাকে কী বলতে পারবো না, C ডবল বন্ড O দেখলে আমরা এটাকে কিটোন বলতে পারবো না। ঠিক আছে, এই বিষয়টা আমাদের একটু খেয়াল করতে হবে। আচ্ছা, তো ভাই কাজগুলো মূলক নিয়ে একটু কথাবার্তা বললো। আচ্ছা ভাই, যদি একটু জৈব যৌগের শ্রেণীবিভাগটা একটু বলে দিতে চাই, দেখো জিনিসটা কীরকম দাঁড়াবে। দেখো শ্রেণীবিভাগ, আসলে শ্রেণীবিভাগ না তুমি বিভিন্নভাবে করতে পারো। মনে করো তোমার ক্লাসে হচ্ছে অনেক ছেলে মেয়ে আছে, তুমি যদি এখন এদেরকে হচ্ছে শ্রেণীবিভাগ করতে চাও, তুমি ছেলে মেয়ে এই ভিত্তিতে তাদেরকে তুমি আলাদা করতে পারো, তাদের ভিতরে তুমি মুসলিম হিন্দু এভাবে আলাদা করতে পারো, কে কে হচ্ছে সায়েন্সে, কে কে আর্টসে আছে, এভাবে আলাদা করতে পারো। তো অনেকভাবে তুমি কী করতে পারো, আলাদা করতে পারো। তো এই কারণে শ্রেণীবিভাগটা আসলে কখনোই কোনো হচ্ছে স্পেসিফিক ক্লাসিফিকেশন আমাদের কী করা যাবে না, এটাকে সঠিক বলে আমাদের মনে করা যাবে না। বিভিন্নভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, যেমন জৈব যৌগ যেগুলো আছে এদেরকে আমরা যদি এভাবে ক্লাসিফাই করতে চাই, যে আমরা জৈব যৌগকে বলতেছি যে কিছু হচ্ছে এলিফেটিক, আর কিছু বলতেছি আমরা হচ্ছে এরোমেটিক। আচ্ছা, এলিফেটিক এরোমেটিক কি, এগুলো আমরা সামনে পড়বো, এখন তো এটা বলে ফেলা যাবে না। তো এখন এরোমেটিকের ভিতরে আবার দুই ধরনের হতে পারে। এরোমেটিকের ভিতরে কেমন হতে পারে, এরোমেটিকের ভিতরে হতে পারে হচ্ছে কার্বোসাইক্লিক, আর হতে পারে হেটেরোসাইক্লিক। আচ্ছা, এটা আসলে কি, অল্প কথা যদি একটু বলে ফেলি, তাহলে হচ্ছে কি এলিফেটিক এরোমেটিক যে যৌগগুলো আছে তারা তো হচ্ছে গিয়ে চাক্রিক যৌগ গঠন করবে, মানে চক্র গঠন করবে। তো এই চক্রের ভিতরে যদি হচ্ছে সবগুলোই কার্বন ডাইঅক্সাইড কার্বন থাকে, তখন আমরা তাকে বলি হচ্ছে কার্বোসাইক্লিক। আর যদি হচ্ছে গিয়ে কার্বন ব্যতীত অন্য কেউ থাকে, তখন আমরা তাকে বলি হচ্ছে তখন আমরা তাকে বলি হচ্ছে হেটেরোসাইক্লিক। যেমন এখানে একটা যৌগ, ভাই একটু বেশি ছোট হয়ে গেছে, ভাই একটু বড় করে রেখে দেখাচ্ছি। তো এই যে ভাই যে যৌগটা আঁকলো, এটার নাম, প্রথমটার নাম হচ্ছে বেনজিন, প্রথমটার নাম হচ্ছে বেনজিন, পরেরটার নাম হচ্ছে থায়োফিল। তো এটা একটা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক কেন, এটা আমি পরে পড়বো, কিন্তু এটা হেটারোসাইক্লিক কারণ এই যৌগের এইটা একটা চক্র, এই চক্রের ভিতরে তুমি কিন্তু কার্বন ছাড়াও কাকে দেখতে পাচ্ছ, সালফারকে দেখতে পাচ্ছ। তো এটাকে আমরা কি বলতেছি, হেটারোসাইক্লিক যৌগ। তারপরে আমরা হচ্ছে এলিফেটিক, এলিফেটিককে আমরা আবার এভাবে ভাগ করতে পারি, যে আমরা এলিফেটিককে বলতে পারি হচ্ছে চাকরিক, এভাবে একটা ভাগ করতে পারি। আবার আমরা ভাগ ভাগ করতে পারি হচ্ছে কি চাকরিক নয়, শিকল, এরকম ভাগ করতে পারি। যেমন আমি যদি হচ্ছে এরকম একটা যৌগ এক্সাম্পল দিই, এটা একটু সুন্দর করে যদি আমি একটা কথা লেখার চেষ্টা করি, জিনিসটা হচ্ছে এরকম, মনে করো এটাকে বলা হয় সাইক্লোবিউটেন। দেখো চারটা কোণা আছে, তো এখানে যে চারটা কোণা আছে, তো এখানে আমরা কি বলি, চারটা কার্বন, তার মানে কি আর সবগুলো সিঙ্গেল বন্ড, তার মানে এটা বিউটেন, চাকরিকে দেখে সাইক্লোবিউটেন বলতেছি আমরা। আর ওদিকে শিকল, যদি আমরা হচ্ছে গিয়ে যেটার ভিতরে কোনো চক্র নেই, শিকলের মতন আছে, ধরে নিলাম হচ্ছে কি এটা আমরা একটা নর্মাল বিউটেন দিলাম, এটাও একটা বিউটেন, কারণ কার্বন চারটা। আচ্ছা, এলিফেটিক আমরা অন্যভাবে ভাগ করতে পারি, যদি আমরা এলিফেটিক নেই, বললাম যেহেতু ভাগ তো আসলে অনেকভাবে করা যায়। এলিফেটিক আমরা যদি এভাবে ভাগ করি, আমরা ভাগ করতে পারি হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্তের ভিত্তিতে, সম্পৃক্ত অসম্পৃক্ত। তো সম্পৃক্ত অসম্পৃক্ত বলতে আসলে কী বোঝায়, সম্পৃক্ত বলতে বোঝায় এমন যৌগ যার ভিতরে সব সিঙ্গেল বন্ড বিদ্যমান। ধরে নিয়ে আমি হচ্ছে একটা যৌগ লিখলাম, এই যে বিউটেন, এটা কি, এটা একটা সম্পৃক্ত যৌগ, কারণ এখানে কোনো কি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই,
কিন্তু একটা যদি আমরা অসম্পৃক্ত যৌগ নিতে চাই, তো এটা মনে করে হচ্ছে আমি এখানে কী করে দিলাম, এখানে আমি একটা হচ্ছে ডাবল বন্ড লিখে দিলাম। তাহলে এটা কী দেওয়া আছে, এটা কিন্তু কার্বন কিন্তু চারটায়, কার্বন কয়টা, কার্বন হচ্ছে এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা, কিন্তু এখানে কি আছে, এই কার্বন আর এই কার্বনে ডাবল বন্ড আছে, তো এটাকে আমরা বলছি অসম্পৃক্ত যৌগ, তো এটাকে বলতেছি আমরা এলিফেটিক যৌগ। তো এইখানে হচ্ছে এইভাবে ভাইয়া যৌগগুলো দেখিয়ে দিল। তো ভাইয়া এরপরে হচ্ছে আচ্ছা শুরুতে ভাইয়া একটা বল এঁকে দিছিল, এই বলটার নাম কি, এই বলটার নাম হচ্ছে বাকি বল। তো যদি ভাইয়া হচ্ছে কি এই বলটা নিয়ে একটু কথাবার্তা বলে ফেলি, এই বলটা নিয়ে খেয়াল করো, এটার নাম হচ্ছে বাকি বল, বা ভাইয়া হচ্ছে একটু এভাবে লিখে দিই, দেখো এই বলটার নাম হচ্ছে বাকি বল। এটার আরেকটা নাম আছে, তা হচ্ছে কি ফুলারিন। ফুলারিনের সংকেতের জন্য ভাইয়া যে সংকেতটা লিখেছে, এটাতে হচ্ছে কার্বন থাকে 60টা, কয়টা কার্বন 60। তো এখানে তাহলে এখানে হচ্ছে ভর কত থাকে, এর ভর হবে হচ্ছে এরকম, এর ভর হবে হচ্ছে, তুমি চিন্তা করো 60টা কার্বন, প্রত্যেকটাতে যদি 12টা করে থাকে তাহলে ভর কত হবে, ভর হবে হচ্ছে কি 12 ইন্টু 60 ইজ ইকুয়াল টু 720। আচ্ছা এখান থেকে খেয়াল করো এখানে কি কি আছে, এখানে হচ্ছে কি কি আছে, এখানে হচ্ছে কি তুমি দেখবা হচ্ছে কি এখানে একটা পেন্টাগন আছে, এরকম কিছু কি আছে, পেন্টাগন আছে, এই যে 5টা বাহু বিশিষ্ট পঞ্চভুজ বা পেন্টাগন আছে। আবার এখানে তুমি দেখবা এই 6টা বাহু বিশিষ্ট বা 6টা কার্বন বিশিষ্ট কি আছে, এখানে হচ্ছে কি হেক্সাগন আছে। এখানে কয়টা পেন্টাগন আছে, কয়টা হেক্সাগন আছে, এটা কিন্তু চাইলে ভাইয়া মনে রাখতে পারে, অনেক পরীক্ষায় চলে আসতে পারে। এখানে যদি আমরা বলি পেন্টাগন কয়টা আছে, পেন্টাগন কি ভাইয়া তো বললেই পঞ্চভুজ, আর হেক্সাগন কি ভাইয়া দেখিয়ে দিল, হেক্সাগন হচ্ছে ষড়ভুজ। এখানে পেন্টাগন আমরা পাবো হচ্ছে 12টা, ভাই গুণে দেখবা এখানে 12টা পাওয়া যায়, আর হেক্সাগন এখানে পাই আমরা 20টি, কয়টি 12টি আর 20টি। আচ্ছা তো ভাইয়া হচ্ছে আজকে কি পড়ালো, আজকে হচ্ছে ভাইয়া এই যে জৈব রসায়ন যেটা আছে, তো এই জৈব রসায়ন যেটা ভাইয়া আছে এখানে ভূমিকা বলে ফেলি, হ্যাঁ জৈব রসায়ন লিখাই আছে উপরে, ভাই এটাকে বলি হচ্ছে ভূমিকা। তো এই ভূমিকাতে আমরা আসলে কী কী পড়লাম, আমরা পড়লাম হচ্ছে হাইড্রোকার্বন ও এদের জাতক। তো এদের জাতকের ভিতরে আমরা কী বললাম, যে হাইড্রোকার্বন কি কার্বন ও হাইড্রোজেন সম্বলিত যৌগ, আর জাতক কি, জাতক নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করলাম, উৎপন্ন ও ধর্মে মিল সম্পন্ন। দেন আমরা জাতক কীভাবে হয় না সেটা আইডেন্টিফাই করা শিখলাম। দেন আমরা কয়েকটা যৌগ দেখলাম যা হচ্ছে কার্বন সম্বলিত কিন্তু জৈব যৌগ নয়। তারপর আমরা ইতিহাস নিয়ে বললাম, প্রাণশক্তির মতবাদ এবং সেটা কে বলছিল, বার্জেলিয়াস, কে ভুল প্রমাণ করলো, বিজ্ঞানী ভোলার কীভাবে ভুল প্রমাণ করলো সেটা দেখলাম। জৈব যৌগ কেন এত বেশি, কেন পড়বো আমরা, কারণ তার সংখ্যা অনেক বেশি, সংখ্যা কেন বেশি সেটা নিয়ে আমরা কথাবার্তা বললাম। তখন কেটিনেশন চলে আসলো, পলিমারকরণ সমানীকরণ চলে আসলো। তারপর আমরা কী পড়লাম, এগুলো কিছু এক্সাম্পল আমরা দেখলাম। দেন আমরা জৈব যৌগের কিছু বৈশিষ্ট্য দেখলাম। তারপর আমরা সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করলাম, কয়েকটা সমগোত্রীয় শ্রেণী ভাইয়াকে লিখে দিলাম। দেন হচ্ছে এই সমগোত্রীয় শ্রেণী ভাই হচ্ছে ব্যাখ্যা করলাম। আমরা কার্যকরীমূলক দেখলাম, দেন কার্যকরীমূলক বেশ কিছু লিখে দিলাম, এখানে কি ব্যতিক্রম হতে পারে সেটা দেখলাম। আমরা আমরা জৈব যৌগ যদি ক্লাসিফিকেশন কীভাবে হয় সেটা দেখলাম। তো এই বিষয়গুলো যদি ভাই একটু রিভিশন করি, আমাদের কিন্তু পড়াটা অনেকটা তুলনামূলক গোছানো হয়ে গেল। তো ভাইয়া একটু খেয়াল করবো এবং গুছিয়ে পড়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে কি পরবর্তী টপিকে চলে যাব, আমরা হচ্ছে জৈব যৌগের নামকরণে চলে যাব। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থেকো, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ইনশাল্লাহ তোমাদের উপকারে আমরা আসতে পারবো, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ভাইয়াদের ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য। আসসালামু আলাইকুম।